আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। তোমরা অবশ্যই জানো অনলাইন ক্লাসে দীর্ঘদিন ধরে ক্লাস নেওয়া হচ্ছে, সেটারই অনুরূপ আরেকটি ক্লাস নবম দশম শ্রেণীর বাণিজ্যিক শাখা অথবা আর্টস শাখার বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান একটি বই আছে, সেই বই নবম দশম শ্রেণীর। আর তোমরা গত ক্লাসে যারা উপস্থিত ছিলে এবং নতুন জয়েন হয়েছো তাদেরকে বলি যে আবার আমি দশম অধ্যায়ের উপর একটা ক্লাস নিচ্ছি। দশম অধ্যায়ের নাম কি? এসো বলকে জানি। এসো বলকে জানি বললেই বোঝা যাচ্ছে এখানে বলের কথা বলছি। যেমন আমরা বল বলতে অনেক রকম কথা বুঝতে পারি, যে যার যার মুল্লুক তার, অথবা যার বেশি বল আছে তারই ক্ষমতা আছে, এরকম মনে হয়। বলটা কি সেই সম্পর্কে আমরা গত ক্লাসে বলেছি যে কোনো কিছু প্রয়োগ করলে যদি অবস্থার পরিবর্তন ঘটে, এক অবস্থান থেকে অন্য অবস্থায় যায়, সেটা হচ্ছে বল। কোনো কিছু প্রয়োগ করলে সে কিছু অশব্দটা জয় তোকে অবস্থার পরিবর্তন করে বা করতে চায়, নাও করতে পারে, অথবা স্থির বস্তুর উপর অথবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়, সেটা হচ্ছে বল। বল সম্পর্কে আরো কিছু তথ্য দেওয়া ছিল, যে ত্বরণ কাকে বলে, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তারপর বলা হয়েছিল ভরবেগ কাকে বলে, বড় বেগের গুণফলকে ভরবেগ বলে। আর বল সম্পর্কে নিউটনের তিনটি সূত্র আছে, আমরা এটা সবাই জানি যে নিউটনের তিনটা সূত্র হচ্ছে, একটা সূত্র হচ্ছে কি, বাহ্যিক বল প্রয়োগ না করলে, মানে বাহির থেকে কেউ যদি তাকে বল প্রয়োগ না করে, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। সেটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে, আর প্রথম সূত্র থেকে আমরা কি কি পেয়েছি মনে আছে কি? জড়তার সংজ্ঞা পেয়েছি, তারপর শামসুন নাহার বিজিএস। আচ্ছা, জড়তার সংজ্ঞা কি পেয়েছি? যে স্থির বস্তু চিরকাল স্থির থাকার যে প্রবণতা বা ধর্ম, সেটা হলো স্থির জড়তা। আর গতিশীল বস্তু গতিতে থাকার জন্য তার যে প্রবণতা, তার যে ইচ্ছা, তার যে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে তার গতি জড়তা। যেমন আমি যদি বলি যে আমি সারাদিন বসে থাকবো, কিন্তু ভালো লাগবে না, কারণ বসে থাকার ধর্ম কিন্তু আমার না। তার মানে কি, আমি গতিশীল থাকতে চাই, স্থিতিশীল থাকতে চাই, যেহেতু প্রাণী। আর এই বিল্ডিং এর কথা যদি বলি, বা কোনো আমাদের সামনে একটা বোর্ড আছে, এটা কিন্তু স্থির অবস্থায় আছে, যেটা সে এই জায়গায় ঝুলেই থাকতে চায়, তাহলে স্থির জড়তা। ঠিক আছে, সুতরাং জড় বস্তুটা স্থির থাকতে চায়। এখন যদি পৃথিবীটা বলি, পৃথিবীটা কিন্তু জড়, তারপর সে কি গতিশীল, তার নিজস্ব কক্ষপথে সে ঘুরতেছে। তা সুতরাং এটা এক ধরনের জড়তা, গতি জড়তা। সুতরাং জড়তা দুই প্রকার, স্থিতি জড়তা, গতি জড়তা। ক্লিয়ার? এটা পড়ানো হয়েছিল। এরপরে পড়ানো হয়েছিল নিউটনের দ্বিতীয় সূত্র, যে ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার, ব্যাখ্যাটা কিন্তু লিখে দিয়েছি, ওই ব্যাখ্যাটা তোমরা অবশ্যই শিখতে হবে। দ্বিতীয় সূত্র গাণিতিক রূপ কি ছিল? F সমান ma, এই হলো গাণিতিক রূপ ছিল। এখন যদি তোমার বলা হয় যে কোনো একজনের, বা এই বোর্ডের বোর্ড বা অন্য কিছু ধরি, কলম, বা এই আমার হাতে যে কলম আছে, কলমের ভর দেওয়া আছে। ভর কাকে বলে? কোন বস্তুর যে পরিমাণ, সেটি ভর দেওয়া আছে 500 গ্রাম। 500 গ্রাম না, 200 গ্রাম দিলাম, বেশি ওজন হয়ে যায়, 200 গ্রাম। আর এর উপর আমি কতটুকু বল প্রয়োগ করলাম? এর উপর 10 নিউটন বল প্রয়োগ করা হলো। এতে কলমের কত ত্বরণ সৃষ্টি হবে? ত্বরণ সৃষ্টি হবে বা উৎপন্ন হবে। আমাদের ত্বরণ বের করতে হবে। সুতরাং এই জাতীয় অঙ্ক কিন্তু তোমাদের 3 নম্বরে আসে। যে কলমের ভর দেওয়া আছে 200 গ্রাম, তারপর এর উপর যদি 10 নিউটন বল প্রয়োগ করি, এই কলম কিন্তু স্থির থাকবে। বলো, আমি যদি এই বল 200 গ্রাম থেকে 10 নিউটন ঘুষি মারলাম, বল প্রয়োগ করলাম, এটিকে এখানে স্থির থাকবে? কোনোদিনই থাকবে না, সে
বেগ বাড়তে থাকবে, একই বেগে যাবে না, প্রথম আস্তে যাবে ঠিকই, প্রথমে যে বেগ যাবে তার চেয়ে আস্তে আস্তে বেগ বাড়তে থাকবে, কারণ বল প্রয়োগ করা হয়েছে তাই। একইভাবে যদি একটা বস্তুকে উপর থেকে ফেলে দিই তখনও বেগ বাড়ে, তখনই ত্বরণ সৃষ্টি হয়। তার মানে বল প্রয়োগ করলেই ত্বরণ সৃষ্টি হয়। সেই জন্য আমরা লিখবো সমাধান যে কলমের ভর, কলমের খাতা কলম রেডি, এবং খাতা কলম রেডি মানে কি লিখতে হবে, শুধু বসে থাকলে হবে না। শামসুন নাহার, শুধু শামসুন নাহার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইলার ডায়লগটা কি বলবো, থাক আজকের বললাম না। কলমের ভর এম সমান কত, 200 কেজি। গ্রাম, গ্রাম রে অবশ্যই কেজি বানাইতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে, 1000 দ্বারা ভাগ করলে গ্রাম কি হয়ে যায়, কেজিতে রূপান্তর হয়। দেখো 0 দিয়ে ভাগ করা সহজ, 1000, 10,000, 1 যদি থাকে ভাগ করা সহজ। 3টা 0 থেকে 3 করে আগে দশমিক, এই দশমিক দিলাম, ক্যালকুলেটরের প্রয়োজন হয় নাই। তারপর লেখো প্রযুক্ত বল, প্রযুক্ত বল বল শুধু বল লিখলে হবে, শুধু বল লেখো, দরকার নেই। বল কতটুকু, বলকে কি দ্বারা প্রকাশ করা হয়, এফ। বল কিন্তু এফ 10 নিউটন। বের করতে হচ্ছে ত্বরণ, ত্বরণ কি দ্বারা প্রকাশ করা হয়, এ ওয়াট। এটা আমরা জানি না বের করবো, তাই আমরা সূত্রটা লিখি। আমরা জানি এফ সমান এম এ। আমরা কি জানি, এফ সমান এম এ। বের করবো কিসের মান, এর মান। এর সাথে গুণ থাকলে কি হয়, ভাগ হয়, বা এর সমান উপরে এফ নিচে এ। এখন এফ এর মান কত, 10, আর এম এর মান কত, 0.2। ত্বরণের একক মিটার এস ইনভার্স 2, মিটার পার সেকেন্ড স্কয়ার। একক কিন্তু লিখতে হবে, একক না লিখলে কিন্তু 1 নাম্বার মাইনাস। এককটা কি, মিটার, আমি বোর্ডটা একটু নিচে নামায় দিলাম আর একটু তাতে তোমরা বুঝতে পারো। আচ্ছা, তো এখানে একক লিখতে হবে, কিন্তু ভরের একক গ্রাম, গ্রাম রে আমরা কেজি তে রূপান্তর করেছি। পরে আছে কি বল, বল হলে এফ দ্বারা প্রকাশ করে, বলের একক নিউটন, 10 নিউটন। এখন লিখেছি বের করবো আমরা ত্বরণ, ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কয়ার অথবা মিটার এস ইনভার্স 2। এখন তুমি যদি এটাকে ভাগ করো কত আসে, সেটি হচ্ছে ত্বরণ। দেখো 10 ভাগ 0.2, 50 মিটার এস ইনভার্স 2। আমরা কিসের মান পেলাম, এর মান। এটা হচ্ছে ত্বরণ। সুতরাং বাংলাটা লিখে দিলে ভালো হয়, ত্বরণ কত, 50 মিটার এস ইনভার্স 2। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু তোমরা আগে প্রশ্নটা উঠে এই জাতীয় অঙ্কই আসে। অনেক সময় দেখা যায় কি, ভর দেওয়া থাকে না, ত্বরণ দেওয়া থাকে আর নিউটন বল দেওয়া থাকে, তখন ভর বের করার জন্য এটা নিচে নিয়ে আসবা, একই কথা। অনেক সময় দেখা দেওয়া আছে, ভর দেওয়া আছে আর ত্বরণ দেওয়া আছে, ভর মানে এম, ত্বরণ মানে এ, এই দুটো গুণ করলে হবে। যেমন উদাহরণে একটা অঙ্ক দেখো, ভর এবং ত্বরণ দেওয়া আছে, বলের মান নির্ণয় করো। সুতরাং এটা খুবই সহজ ছিল। ঠিক আছে, 5 জন ছিল, 2 জন হয়ে গেল আবার। যাই হোক, অনেকেই দেখতেছিলাম। এরপরে আসি আমরা, এটা হলো নিউটনের দ্বিতীয় সূত্রের প্রয়োগ। এখন যদি আমরা নিউটনের তৃতীয় সূত্রতে চলে যাই, আমরা মনে করো তোমরা দুটো স্টুডেন্ট একসাথে গল্প করতেছো। শুধু কি একজনই গল্প কথা বলে না, দুজনই কথা বলে, কথার অনুযায়ী আরেকজনের কথা বলে। তার মানে কি, একজন কথা বলে আরেকজনের শুধু বৈশা শুনবে তা না, মাঝে মাঝে জি, হ্যাঁ বা ইয়েস, হ্যাঁ বুঝতে পেরেছি, অথবা তার আরেকটা গল্প সে শোনায়। এরকম মানে কি, একজনে যা করে আরেকজন তার বিপরীত করে। মনে করো তুমি কাউকে আঘাত করেছো, ঘুষি মেরেছো, সে কি বসে থাকবে, সে তোমাকে একটা ঘুষি দিবে। অথবা আমি যদি ব্ল্যাকবোর্ডে আমি ঘুষি মারি, আমি কি ব্যথা পাই না? কেন ব্যথা পাই? আমি যদি ব্ল্যাকবোর্ডে ঘুষি দিছি, বল প্রয়োগ করেছি, ব্ল্যাকবোর্ডও আমাকে, হোয়াইট বোর্ড আমাকে আঘাত করছে, যার কারণে আমিও ব্যথা পেয়েছি।
এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, যে প্রত্যেক ক্রিয়ারই আগে লিখে নিই, নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্রটা কি? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তোমাদের বই কিভাবে আছে একটু দেখে নাও। প্রত্যেক ক্রিয়া যে আগে কাজ করে সে হলো ক্রিয়া। প্রত্যেক ক্রিয়ার ই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ক্রিয়া আছে, এটা মানে কি? প্রথমে যে বল প্রয়োগ করে সেটা হচ্ছে ক্রিয়া, আর যে প্রথমে ক্রিয়াটাকে সহ্য করে তারপর তার উত্তরে যে তাকে আরেকটা ঘুষি মারে সেটা হলো প্রতিক্রিয়া। তার মানে এখানে একটা বস্তু যদি থাকে, এর উপর যদি আমি এফ বল প্রয়োগ করি, F1 বল প্রয়োগ করছি, এই বস্তুটার উপর আমি কি F1 বল প্রয়োগ করছি, বস্তুটাও কিন্তু এই দিকে, যেমন এখানে একটা বস্তু দিয়েই মনে করো একটা বস্তু দিয়ে আমি আঘাত করছি, একটা বল দিয়ে আঘাত করছি, এটা হচ্ছে F1। এই বস্তুটাও বিপরীত দিকে তাকে একটা বল প্রয়োগ করবে, সেটা হলো F2, এবং সেটা কি বিপরীত। সে যদি দক্ষিণ দিকে বল প্রয়োগ করে সে উত্তর দিকে বল প্রয়োগ করবে, এই জন্য এই বল বিপরীত দিকে মাইনাস হবে, সমান। এটাই লিখছে দেখো, সমান এবং বিপরীত, সমান এবং বিপরীত দিকে মাইনাস। সুতরাং প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তুমি যদি এখন বসে রয়েছো কত আরাম করে, কোনো লেখাপড়া নাই, কত আরাম, স্কুলে যাইতে হয় না, ঘুমাবো 8টা 10টা পর্যন্ত, এটার কিন্তু বিপরীত প্রতিক্রিয়া কি হবে? পরীক্ষা খারাপ হবে। শুধু পরীক্ষার কথা বাদ দিলাম না, পরীক্ষা সহজ প্রশ্ন দিলাম, বাসায় বসে দেখে লেখলাম, কিন্তু তোমার জীবনের যে একটা লক্ষ্য, লেখাপড়া করতে হবে, বড় মানুষ হতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, সেই জ্ঞানের পরিধি কিন্তু তোমার জীবন থেকে কমে যাচ্ছে। কারণ এই সময়টা কিন্তু আর পাবা না, এই সময়টা তুমি ঘুমিয়ে কাটিয়েছো, মানে কি জ্ঞান অর্জন থেকে দূরে আসছিলা, এই জন্য তুমি পিছিয়ে পড়ে রইলা। এটাই বলা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া। আরাম, তার খারাপ দিকটা আসবে। যদি এখন তুমি পরিশ্রম করে পরে সুযোগ ভালো পাবা। সুতরাং এটা কি বলা হচ্ছে? ক্রিয়া প্রতিক্রিয়া, প্রত্যেকটারই সমান ক্রিয়া এবং প্রতিক্রিয়া আছে। মারিয়া, মারিয়া ভালো আছো আশা করি। বাসার সবাইকে নিয়ে তোমার লাইভ ক্লাসে, গত ক্লাসে দেখছি তুমি এসেছো, আশা করি সবটি লাইভ ক্লাস দেখবা। আর তুমি কিন্তু পরীক্ষা দাও নাই, পরীক্ষাটা আরেকটা পরীক্ষার কিন্তু নোটিশ হয়ে গেছে আগামী সেপ্টেম্বরের 13 তারিখ। তার মানে কি আগের পরীক্ষাটা তুমি দাও নাই। দয়া করে তুমি বুধবারে আমি যাব, বুধবার বৃহস্পতিবার যে কয়টা পরীক্ষাই দিতে পারো না কেন, তুমি গিয়ে প্রশ্ন আয় না, বাসায় বসে বসে দেখে লিখে হোক, যাই হোক, তুমি খাতাটা প্রশ্ন দাও, যাতে প্রথম অনলাইন ক্লাসের যে পরীক্ষাটা সেটা তুমি অ্যাটেন্ড হয়েছো সেটা আমরা বলতে পারি। ক্লিয়ার মারিয়া? তুমি বুধবার বৃহস্পতিবার গিয়ে প্রশ্নটা নিয়ে এসো আমার কাছ থেকে, আমি কলেজে থাকবো, এই কয়েকদিন পরীক্ষাটা দিয়ে দাও, খাতা মূল্যায়ন করে তোমাকে নাম্বার উঠিয়ে দেওয়া হবে। এরপরে তুমি 13 তারিখের জন্য প্রস্তুতি নাও। এখন দেখো, এই যে ক্রিয়া প্রতিক্রিয়ার কথা বলা হলো, ক্রিয়া কোনটা? প্রথমে যে কাজটা করে সেটা ক্রিয়া। প্রতিক্রিয়া কোনটা? তার প্রতি উত্তরে যে কাজটা করে সেটা প্রতিক্রিয়া। যেমন একটা বল যদি আমার হাতে থাকে, এটা যদি ফেলে দেই, এটা হচ্ছে ক্রিয়া। আর বলটাও যদি আঘাত করে আবার উপরে উঠে আসে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া। কোথায়? মাটিতে আঘাত করে। বলকে আমি আঘাত করছি, বল মাটিতে আঘাত করে উপরে উঠে গেল। সুতরাং এখানে ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা বল কাজ করে। ক্লিয়ার? তোমাদের বইয়ে কিন্তু এই ক্রিয়া প্রতিক্রিয়ার বেশ কয়েকটি উদাহরণ আছে। যেমন আমি যদি হাঁটি, মনে করো মসৃণ রাস্তায় হাঁটতেছি, যেমন টাইলসের উপর যদি হাঁটি, অথবা কাঁচা রাস্তায় যদি হাঁটি, যেখানে একবারে পানি নাই কিন্তু শুষ্ক মাটির রাস্তা, মাটির রাস্তাতে হাঁটা কিন্তু আরামদায়ক, দৌড়াইতে পারবা, কিন্তু টাইলসে সেভাবে দৌড়ানো যায় না, কারণ প্রতিক্রিয়াটা সেভাবে হয় না। তার মানে কি, আমি যে হাঁটি, আমি যে মাটিতে আঘাত করি, একটা পায়ে আঘাত করে আরেকটা পায়ের সামনে আগে যায়, একটা পায়ে যখন আঘাত করি এলো ক্রিয়া,
আর মাটিও কিন্তু আমাকে প্রতিক্রিয়া দেয়, যার জন্য এই পাটা উপরে উঠে আসে এবং সামনের দিকে এগিয়ে যায়। যদি মাটিটা নরম থাকে তখন কিন্তু আমরা হাঁটতে কষ্ট হয়, কেন? সে প্রতিক্রিয়া বলটা সেভাবে কাজ করতে পারে না, সমান হয় না। যদি সমান না হয় তখনই সমস্যা হয়ে যায়, পাটা মাটিতে ঢুকে যায়। সুতরাং এটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া। ক্রিয়া প্রতিক্রিয়া সমান হলে কাজ সম্পন্ন। আমরা যে মাটিতে হাঁটি সেটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়ার ফল, মানে নিউটনের তৃতীয় সূত্র। যেমন নৌকা দিয়ে আমরা যাচ্ছি কোথাও, নৌকা থেকে যখন আমরা নামি তখন দেখবো নৌকাটা দূরে সরে যায়। তার মানে কি, নৌকা থেকে যখন পাই আমি বল প্রয়োগ করছি সামনে মাটিতে ওঠার জন্য, সেটা হচ্ছে ক্রিয়া। আর নৌকাটাও কিন্তু আমাকে ধাক্কা দিয়ে উপরে উঠিয়ে দিয়েছে, সেটা হলো প্রতিক্রিয়া। এই জন্য নৌকাটা পিছন দিকে চলে গেল, আমি সামনের দিকে চলে গেলাম, তার মানে কি বিপরীত দিকে চলে যায়। এটা হচ্ছে এরকম তোমাদের বইয়ে কয়েকটা উদাহরণ দেওয়া আছে। যেমন একজন মানুষ হাঁটার সময় পা দিয়ে যখন মাটিতে ধাক্কা দেয় তখন মাটিও মানুষকে পাল্টা ধাক্কা দেয়। মাটিকে যে আমরা ধাক্কা দিচ্ছি সেটা হচ্ছে ক্রিয়া, আর মাটি যে আমাকে ধাক্কা দিচ্ছে সেটা হচ্ছে প্রতিক্রিয়া। অনুরূপভাবে মাঝি লগি দিয়ে নৌকা ঠেলা দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া এখানে বোঝানো হয়েছে। সুতরাং ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীত। যেমন তোমাদের বইয়ে কিন্তু কাজ আছে, একক কাজ, দলীয় কাজ। সেটার মধ্যে কি আছে? আমরা যেমন জন্মদিনে বেলুন ফুলাই, আমি বেলুনটা থাকলে সুবিধা হইতো, বেলুন বড় হয়, বেলুনটা যদি ছেড়ে দাও তখন বেলুন যেদিকে মুখটা থাকে, যদি নিচে মুখটা থাকে তখন যদি ছেড়ে দিতে থাকবে বেলুনটা উপরে উঠে যায়। কেন? এই বেলুন দিয়ে যখন বাতাস বের হয় সে ক্রিয়া প্রয়োগ করতেছে, আর বেলুনটা এই বাতাসে ভর দিয়ে সে প্রতিক্রিয়ার কারণে বিপরীত দিকে উপরে উঠে যায়। সুতরাং বেলুন ফুলে যদি ছেড়ে দাও, এখানেও নিউটনে ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে। আশা করি নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে তোমরা একেবারেই অবগত হয়ে গেছো, বুঝতে পেরেছ। আর নিউটনের ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া এই যে সূত্রটা কেন আবিষ্কার করে, প্রত্যেকটা কাজে লাগে। আমি যদি বোর্ডে লিখি সেটাও কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করতেছে। আমি বোর্ডে আঘাত করতেছি, বোর্ড কিন্তু কলমে আঘাত করতেছে, নাহলে কিন্তু কলম দেবে যেত বা এই বোর্ডের সাথে ঢুকে যেত, তাহলে সেও প্রতিক্রিয়া করতেছে, এই জন্য আমরা লিখতে পারি। এরপরে আসো বলের প্রকৃতি। বলের প্রকৃতি, প্রত্যেকটা জিনিসের একটা প্রকৃতি থাকে, তার বৈশিষ্ট্য থাকে, তার ধর্ম থাকে, তাই না? এরকম বল কয় ধরনের হয়? যেমন মৌলিক বল চারটি মৌলিক বল আছে। চারটি মৌলিক বল কি কি? মৌলিক মানে কি? যেটা বিভক্ত হয় না। যেমন মহাকর্ষ বল। এই মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, সবাই নিচের দিকে। আমি দাঁড়িয়ে আছি, আমি কিন্তু আমাকে পৃথিবী টানতেছে, যার জন্য নিচের দিকে আমি থাকি, নাহলে কিন্তু ভাসমান থাকতাম। এটা হচ্ছে মৌলিক বল, একটা মহাকর্ষ বল, একটা মৌলিক বল। সুতরাং মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে যে আকর্ষণ করে সেটা হলো, এক নম্বর হচ্ছে কি? মহাকর্ষ বল। মহাকর্ষ বল একটা মৌলিক বল। ক্লিয়ার? যে সৃষ্টি জগতের সকল বস্তু তার বলের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলা। সৃষ্টি জগতে আমাদের চোখের সামনে যা কিছু দেখা যায়, আলিফ আবির, থ্যাঙ্কস। আচ্ছা, সৃষ্টি জগতে যা কিছু দেখা যায় প্রত্যেকটা বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণটা হচ্ছে মৌলিক বল, মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের কারণে গ্যালাক্সির ভিতরে নক্ষত্ররা ঘুরপাক খায়। গ্যালাক্সি মানে কি? একটা নির্দিষ্ট এরিয়া। যেমন আমরা দেখি আকাশের দিকে রাত্রে তাকালে দেখা যায় হাজার হাজার তারকা দেখা যায়, এই তারকাটাই হচ্ছে গ্যালাক্সি। এই যার যার কক্ষপথে সে কিন্তু অবস্থান করে, একজন আরেকজন থেকে যে দূরত্বে অবস্থান করে সেই দূরত্ব নিয়ে সে চলাচল করতেছে। কিংবা সূর্যকে ঘিরে পৃথিবী ঘুরতেছে, আর পৃথিবীকে ঘিরে চাঁদ ঘুরতেছে, যার যার কক্ষপথে ঘুরতেছে। কি কারণে? এই মহাকর্ষের কারণে, মহাকর্ষ বলের কারণে, যাকে আমরা মাধ্যাকর্ষণ শক্তি বলি। আর পদার্থবিজ্ঞানে এই চমকপ্রদ বল হচ্ছে মহাকর্ষ বল। এরপরে আসো তড়িৎ চুম্বক বল। 2 নম্বর কি? তড়িৎ চুম্বক বল। তড়িৎ চুম্বক বলটা কি? বিদ্যুৎ এবং চুম্বক দুইটারই সমন্বয়।
বিদ্যুৎ এবং চুম্বক লেখানে চৌম্বক, হ্যাঁ চৌম্বক বল। সেটা কিরকম? যেমন আমরা শীতের দিন বিশেষ করে দেখা যায় যে যদি আমরা উল জাতীয় বা পশমের কাপড়ের কোনো সোয়েটার পরি, সেই সোয়েটারের সাথে আমাদের শরীরের সংঘর্ষ যদি হয় তখন কি বিদ্যুৎ উৎপাদন হয়। সেই বিদ্যুৎটা হচ্ছে তড়িৎ, আর চুম্বক আকর্ষণ হয়। এটা চুম্বক আকর্ষণ বল বলা হয়। চুম্বক উৎপন্ন হয়, ধরে রাখে, আবার এতে বিদ্যুৎ উৎপাদন হয়। বা এরকম অনেক আছে, যেমন আমরা চিরুনি দিয়ে যদি মাথা আশ্রাই তখন কি হয়? মিরাজ হুসাইন, রোল 14 BS, থ্যাঙ্কস। এত দেরিতে আসলে কি হবে? ক্লাস শেষ পর্যায়ে, আগে কোথায় ছিলে? সঠিক সময় আসতে হবে। 3টায় তোমাদের ক্লাস, বাজে 25, এখনই আসছো। হাজিরা দিলে কি হবে? ক্লাসেও থাকতে হবে, তাই না? আচ্ছা, কি বলছিলাম? তাড়িৎ চুম্বক বলটা হচ্ছে যেমন চিরুনি দিয়ে যদি আমরা চুল আশ্রাই, শুকনা সিজনে এখন কম হয়, হ্যাঁ, যবে সিল্কি চুল থাকে, শুকনা চুল থাকে, সেই চিরুনির সাহায্যে, প্লাস্টিকের চিরুনি হতে হবে। তারপর যদি কাগজের টুকরা রাখি, কাগজের টুকরাকে যদি আমি চিরুনির সাথে স্পর্শ করি, দেখা যাবে কি চিরুনি কাগজ টুকরাকে আকর্ষণ করতেছে। এখানে একটা বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এবং চুম্বক মানে হচ্ছে কি আকর্ষণ করা। সুতরাং এখানেই তাড়িৎ চুম্বক বলের উৎপত্তি হয়। এরকম তাড়িৎ চুম্বক বলের অনেক উদাহরণ আছে, তোমরা একটু পড়ে নিবে। এরপর দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল, এটা 3 নম্বরটা কি? দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল। নিউক্লিয় বলটা কি? নিউক্লিয় বলটা হচ্ছে যে আমরা জানি প্রত্যেকটা পদার্থ অণু দ্বারা গঠিত। অণুতে কি থাকে? পরমাণু। আর পরমাণুতে কি থাকে? পরমাণু। এই পরমাণুতে থাকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন হচ্ছে মাইনাস, প্রোটন হচ্ছে প্লাস। এই প্লাস মাইনাসের যদি কম বেশি হয়ে যায়, কেউ যদি ইলেকট্রন বেশি দিয়ে দেয়, তখনই এর মধ্যে এক ধরনের বলের প্রয়োজন হয়, বলা হয়। তার মানে এইটা হচ্ছে নিউক্লিয়াস, এটাকে নিউক্লিয়াস বলা হয়। নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা যদি কম বেশি হয়, ঘাটতি হয়ে যায়, তখন এক ধরনের বলের সৃষ্টি হয়, সেটা হচ্ছে নিউক্লিয় বল। ক্লিয়ার? এটা খুবই বল, এটা তাড়িৎ চুম্বক বল অপেক্ষা দুর্বল, কিন্তু মোটেও মহাকর্ষ বলের মতো এত দুর্বল না। মহাকর্ষ বলতে কিন্তু খুব সহজ। মহাকর্ষ বল সহজ বিধে আমরা হাঁটতে পারি, নাহলে পৃথিবী আমাকে পায়ে ধরে রাখতো, এমন ভাবে ধরতো যাতে আমরা না সরতে পারি। এর চেয়ে একটু বেশি মহাকর্ষ তাড়িৎ চুম্বক বলের মাঝামাঝি হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এর পাল্লা কত? 10⁻⁸ মিটার। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি বা ইলেকট্রন বের হয়, সেটার কারণে দুর্বল নিউক্লিয় বল সৃষ্টি হয়। আরেকটা হচ্ছে 4 নম্বরটা হচ্ছে সবল নিউক্লিয় বল। 4 নম্বরটা কি? সবল নিউক্লিয় বল। এটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ যে আমরা শুনতেছি, পারমাণবিক বিদ্যুৎ যে তৈরি হবে, অথবা বড় বড় অ্যাটম বোমা যে তৈরি হয়, সেগুলো হচ্ছে সবল নিউক্লিয় বল। সেটা এতই পাওয়ার যে একটা বাংলাদেশের মতো দেশকে ধ্বংস করে দিতে পারে একটা এই নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বলের মাধ্যমে। সেটা কিভাবে তৈরি হয়? আমরা জানি মৌলিক পদার্থ আছে 118টি। এর মধ্যে কিছু কিছু যে সকল মৌলিক পদার্থের পারমাণবিক ভর 80-র চেয়ে বেশি, যে সকল মৌলের পারমাণবিক ভর কত? 80-র চেয়ে বেশি, পারমাণবিক সংখ্যা 80-র চেয়ে বেশি, তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। এই তেজস্ক্রিয় মৌল থেকে কোনো পদার্থ, কোনো নিউট্রন দ্বারা যদি আঘাত করা হয়, তেজস্ক্রিয় মৌল থেকে অনবরত শক্তি নির্গত হতে থাকে। যে উদাহরণটা আমরা বলতে পারি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমার কথা, যেখানে সকল মাটি পাথর হয়ে গেছিল সেই পারমাণবিক শক্তির কারণে। সেটি হচ্ছে সবল নিউক্লিয় বল। এটা খুবই শক্তিশালী। পরমাণু কেন্দ্রে যে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াস কি? প্রোটন এবং নিউট্রন। এই প্রোটন নিউট্রন যে আছে, সেটার কথা বলছে। প্রোটন নিউট্রনের
নিজেদের মধ্যে প্রচন্ড একটা শক্তি বল কাজ করে। এই দুইটা প্রোটন এবং নিউট্রন একসাথে থাকার জন্য তাদের যে একটা বল, প্রবল শক্তি, প্রচন্ড বল বলে আটকে থাকার কারণে এর মাঝে অনেক শক্তি জমা থাকে। তাই বড় নিউক্লিয়াসকে ভেঙে ছোট নিউক্লিয়াসে জোড়া দিয়ে একটা বলের কারণে অনেক শক্তি তৈরি হয়। মানে যে সকল মৌল তেজস্ক্রিয় মৌল, সেটাকে যদি একটা নিউট্রন আঘাত করা হয়, তখন এই প্রোটন নিউট্রন যে যাকে আঘাত করছে সেটা একত্রে থাকে খুব শক্তিশালী নিয়ে, তখন তারা আলাদা হয়ে যায় বা বিচ্ছিত হয়, যার কারণে বড় নিউক্লিয়াসটা ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়। এর ফলে প্রচুর শক্তি উৎপাদন হয়। নিউক্লিয়াস বোমা জন্য সেই জন্য এত শক্তিশালী। নিউক্লিয়াস বোমা যে তৈরি করা হয় সেটা এই ধরনের শক্তি। সূর্য থেকে প্রাপ্ত আলো এই সবল নিউক্লিয় বল দ্বারা তৈরি। এই 4 ধরনের মূল শক্তি বল ছাড়াও আর অনেক শক্তি আছে। আমরা এই 4 ধরনের মৌলিক বল আমরা ভালো করে শিখব। তারপর আছে কি স্পর্শ বল, অস্পর্শ বল, ঘর্ষণ বল। আগামী ক্লাসে আমি অধ্যায়টা শেষ করতে চাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আজকে আমরা নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে কথা বলেছি। তারপর আলোচনা করছি কি বলের প্রকৃতি, তারপর মৌলিক বল কয়টি, চারটি সম্পর্কে আলোচনা করিয়েছি এবং নিউটনের দ্বিতীয় সূত্রের একটা প্রয়োগ দেখিয়েছি। তোমরা এই যে অংশটা আলোচনা করলাম, এই অংশটায়, বইয়ের অংশটায় নিউটনের তৃতীয় সূত্র থেকে শুরু করে মৌলিক বল পর্যন্ত কমপ্লিট করতে হবে। এর ভিতরে কি কি ছোট ছোট প্রশ্ন, তোমাদের কিন্তু জ্ঞানমূলক অনুধাবন 30 মার্ক, সৃজনশীলের চেয়ে জ্ঞানমূলক অনুধাবন বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষা হবে কয় তারিখ? সেপ্টেম্বরের 13 তারিখ। এটা দ্বিতীয় অনলাইন পরীক্ষা। তোমরা ওই পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, সকল অনলাইন ক্লাসগুলি দেখো, যারা দেখো নাই আবার নতুন বসে বসে দেখে ওইটা নোট করো, ওর ভিতর থেকে প্রশ্ন আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।